বিয়ে এমন একটি প্রক্রিয়া যার মধ্য দিয়ে যাওয়ার মাধ্যমে দুজন মানুষ বাকিটা জীবন একে অপরের সাথে বিশ্বস্ততা ও ভালোবাসা নিয়ে থাকার ব্যাপারে অঙ্গীকার করে। তবে সাম্প্রতিক বিশ্বে এমনও বিয়ের নজির রয়েছে যেখানে একজন জীবিত মানুষ বিয়ে করছেন একজন মৃত মানুষকে। শুনতে অদ্ভুত শোনালেও এটাই সত্য। নেক্রোগ্রামি নামে পরিচিত অদ্ভুত এই চর্চার দেখা মিলে চীন, থাইল্যান্ড, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা সহ নানা দেশে। তেমনই 7টি ঘটনা নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিও। আশা করি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। নাম্বার 1-এ রয়েছে সেসিলিয়া ক্লেইমেন ও আইজ্যাক ওজনিয়াকের ঘটনাটি। 1987 সালের জানুয়ারি মাস ইহুদি ধর্মাবলম্বীদের একটি উৎসব চলাকালে বিয়ের কাজটা সেরে নেন ক্লেইমেন ও ওজনিয়াক দম্পতি। কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয়, বিয়ের মাত্র 2 মাসের মাথায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় ওজনিয়াক। স্বামী হারানো দুঃখের সাথে ক্লেইমেনের জীবনও যোগ হয় আরেক ঝামেলা। তাদের যে বিয়ে হয়েছিল সেই সনদ তার কাছে ছিল না। আসলে ভেনেজুয়েলার এক নারীকে ওজনিয়াক আগে বিয়ে করেছিলেন। দ্বিতীয় বিয়ের সনদপত্র পেতে তাকে প্রথম স্ত্রীর কাছ থেকে বিচ্ছেদের কাগজপত্র দেখানো লাগতো, কিন্তু তখন সেটা তার হাতে না থাকায় বিয়ে হলেও হাতে সনদ আসেনি। বিয়েটা পরিচালনা করছিলেন রাবাই মেয়ার আব্রামোইজড। তিনি চাইলে বিয়ের অনুষ্ঠানটা দরকারি কাগজপত্র আসার আগ পর্যন্ত স্থগিত করতে পারতেন, কিন্তু ততদিনে শতাধিক অতিথিকে দাওয়াতপত্র পাঠানো হয়ে যাওয়ায় তিনি আর বিয়েটা পেছাতে চাইলেন না। কিন্তু সনদ না থাকাতেই সেই বিয়েটা আসলে গ্রহণযোগ্য হয়নি। অবশেষে ক্লেইমেনকে আদালতের দ্বারস্থ হতে হয়েছিল এবং আদালতের অনুমতি সাপেক্ষে এক বিচারকের তত্ত্বাবধানে এবং ওজনিয়াকের পক্ষে সেই কর্মচারী সাইন করার মাধ্যমে সেই বিয়েটা হয়। নাম্বার 2-এ রয়েছে জুলিয়া পাক ও হিউন জিন মুন। দক্ষিণ কোরিয়ার ইউনিফিকেশন চার্চের নেতা সান মিয়ং মুন ও হাক জা হান দম্পতির ছেলে হিউং জিন মুন 1984 সালে মাত্র 17 বছর বয়সে এক সড়ক দুর্ঘটনায় মারা যান। এ চার্চের বিশ্বাস অনুযায়ী কেবলমাত্র বিবাহিত ব্যক্তিরাই স্বর্গে প্রবেশ করতে পারে, অন্যরা নয়। নিজের ছেলে স্বর্গে যেতে পারবে না এমনটা কোনোভাবে মেনে নিতে পারেননি মুনের বাবা মা। ওদিকে জুলিয়া পাক নামক এক তরুণীর সাথে মুনের সম্পর্কের কথা জানতে পারে তার বাবা মা। তাই পাকের পরিবারকে রাজি করিয়ে সেই বছরের 20 মার্চ জীবিত পাকের সাথে মৃত মুনের এক আধ্যাত্মিক বিয়ের আয়োজন করেন তারা। নাম্বার 3-এ রয়েছে শার্লট ক্যালেট্রা ও ফ্রিডরিক ফিটস ফেফার। ফেফারের কথা প্রথম এসেছিল বিখ্যাত বই অ্যানা ফ্রাঙ্কের ডায়েরিতে। সেখানে অবশ্য তার ছদ্মনাম ছিল আলবার্ট রাসেল। পেশায় দাঁতের ডাক্তার, ফেফার যুদ্ধ চলাকালে 2 বছর লুকিয়েছিলেন অ্যানা ফ্রাঙ্কের পরিবারের সাথে। আগে থেকে ফেফারের সম্পর্ক ছিল শার্লট ক্যালেট্রা নামক এক নারীর সাথে। তাদের বিয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল 1935 সালে প্রণীত নুরেমবার্গ আইন। এই আইন অনুযায়ী জার্মানিতে তাদের দুজনের বিয়ে সম্ভব ছিল না, কারণ ফেফার ছিল ইহুদি আর অন্যদিকে শার্লট অ-ইহুদি এক নারী। তাই বিয়ের আশায় তারা চলে যান নেদারল্যান্ড। অবশ্য সেখানেও তাদের বিয়েটা আইনগত বৈধতা পেত না। 1940 সালে নেদারল্যান্ডসে আক্রমণ করে নাৎসি বাহিনী। ফেফার অ্যানা ফ্রাঙ্কের পরিবারের সাথেই লুকিয়ে থাকা শুরু করেন। 1944 সালে সেপ্টেম্বর মাসের শুরুর দিকে নাৎসিদের হাতে ধরা পড়েন ফেফার। তাকে প্রথমে পাঠানো হয় অশৌজ কনসেন্ট্রেশন ক্যাম্পে, সেখান থেকে অক্টোবরে নুয়েন গেমে। সেই বছরের 20 ডিসেম্বর তাকে হত্যা করা হয়। এই ঘটনার প্রায় 1 বছর পর ক্যালেট্রা ফেফারের মৃত্যু সম্পর্কে জানতে পারেন। অবশেষে 1953 সালের 9 এপ্রিল আইনগত বাধা দূর হলে মৃত ফেফারকেই বিয়ে করেন তিনি। নাম্বার 4-এ রয়েছে ডেভিড মাসেন্ট্রা ও মাগুয়ানিনি মলোমু। 2004 সালের কথা। ঘটনাস্থল দক্ষিণ আফ্রিকার সেডোসা নামক একটি ছোট্ট গ্রামে। এই গ্রামেরই 2 জন বাসিন্দা ছিলেন ডেভিড মাসেন্ট্রা ও মাগুয়ানিনি মলোমু। ভালোবাসার সম্পর্ক ছিল তাদের মাঝে। সেই সম্পর্ক থেকে এক পর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন মালুমু। দুপরিবার তাদের সম্পর্ককে মেনে নিয়েছিল। ঠিক হয়েছিল দুজনের বিয়েও। এর মাঝে কি এক হলো কে জানে। একদিন মলোমুর সাথে রাগারাগি করার এক পর্যায়ে হুট করে গুলি করে বসেন মাসেন্ট্রা। সাথে সাথে সেখানেই মৃত্যু হয় মেয়েটির। কি হয়ে গেছে তা বুঝতে না পেরে মাসেন্ট্রারও অনুশোচনার সীমা রইল না। তাই কিছুক্ষণ পর তিনি নিজেও আত্মহত্যার পথ বেছে নেন। 2 পরিবারের সদস্যরা এই যুগলদের শেষ মুহূর্তের তিক্ত ঘটনা সম্পর্কে ভুলে যেতে চাইলেন। তারা মনে রাখতে চাইলেন দুজনের ভালোবাসাময় দিনগুলোর কথাই। তাই তারা সিদ্ধান্ত নেন দুজনের বিয়ে পড়ানো হবে। এরপর তাই তাদের মৃতদেহ দুটিকে কবরে শোয়ানোর আগে একবার বিয়ের সাজে সাজিয়ে বিয়ে পড়ানো হয়। এরপরে তাদেরকে সমাহিত করা হয়েছিল কবরে। নাম্বার 5-এ রয়েছে এরিক ডেমিকেল ও ক্রিস্টেল ডেমিকেল। পুলিশ অফিসার এরিক ডেমিকেল ও ক্রিস্টেল ডেমিকেলের দেখা হয়েছিল 1997 সালে। সময়ের সাথে সাথে এই পরিচয়ও একদিন প্রণয়ের রূপ ধারণ করে। একসময় তারা কমন ল ম্যারেজটাও সেরে নেন। এর মাধ্যমে ধর্মীয় ও সামাজিকভাবে দুজনের বিয়ের স্বীকৃতি না মিললেও আইনগতভাবে তারা একে অপরের স্বামী স্ত্রী হিসাবে বিবেচিত হন। অবশেষে আসে 2002 সাল। ক্রিস্টেলের জীবনের ভালোবাসা কেড়ে নিয়েছিল সেই বছরটি। ভয়াবহ এক দুর্ঘটনায় পরলোকে পাড়ি জমান এরিক। ক্রিস্টেল তখন 1 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। দুঃখজনক হলেও কয়েক সপ্তাহ পর তার গর্ভের সন্তান
সন্তানটিও মারা যান। একসময় ক্রিস্টাল নেক্রোগামি সম্পর্কে জানতে পারেন, তারপরেই তিনি নিজের আর এরিকের পরিবারকে রাজি করান মৃত এরিকের সাথে তার বিয়েটা ধর্মীয়ভাবে সেরে ফেলার ব্যাপারে। এই ঘটনা এরিককে ক্রিস্টালের জীবনে ফিরিয়ে আনতে না পারলেও তাকে দিয়েছিল মানসিক প্রশান্তি। তার ভাষ্যমতে, বিয়েটার মাধ্যমে আমি নতুন কিছু গড়ে তুলতে পারলাম যা আসলে আরও আগেই হওয়ার কথা ছিল। সেই সাথে এর মাধ্যমে আমরা ভবিষ্যৎ জীবনটাকেও গড়ে নিতে পারলাম। নাম্বার 6 রয়েছে চাদিল ডেফি ইয়ো অ্যাং ইং এবং সারিয়ানা অ্যান্ড কামসুক এর ঘটনাটি। এবারের ঘটনাস্থল থাইল্যান্ডে। চাদিল ও সারিয়ানা দীর্ঘ প্রায় 1 দশক ধরে একে অপরকে ভালোবাসত। তাদের পরিকল্পনা ছিল চাদিলের পড়াশোনাটা শেষ হলেই তারা এই সম্পর্কের চিরস্থায়ী রূপ দেবে। কিন্তু মানুষ চাই এক, হয় আরেক। এক সড়ক দুর্ঘটনায় সারিয়ানার প্রাণ কেড়ে নেয়, ভেঙে যায় দুজনের বাকিটা জীবন একসাথে থাকার স্বপ্ন। অবশেষে 2012 সালের শুরুর দিকে এক অদ্ভুত কাজ করে বসেন চাদিল। তার মনে হতে থাকে শুধুমাত্র তার কারণেই তাদের দুজনের বিয়েটা হলো না। সারিয়ানকে তার প্রাপ্য সে দিতে পারল না, তাই মৃত মেয়েটির প্রতি সম্মান প্রদর্শনের জন্য তাকে বিয়ে করেছিলেন। নাম্বার 7 রয়েছে আধ্যাত্মিক বিয়ে। এ ধরনের বিয়ে দেখা গিয়েছে চীনের বেশ কিছু অঞ্চলে। একজন অবিবাহিত মৃত ব্যক্তি যাতে পরকালে একাকী না থাকেন সেটা নিশ্চিত করতেই এই বিয়েগুলো পড়ানো হয়। তবে এর জন্য যে ঘটনাগুলো ঘটতে শুরু করে সেটা আসলে কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। গত বছরের কথা, চীনের সিনজি প্রদেশ থেকে মা চংহুয়া নামক এক লোককে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ ছিল মানসিক রোগে আক্রান্ত 2 নারীকে কথা দিয়েছিলেন তাদের জন্য বিয়ের ব্যবস্থা করবেন। এরপর সুযোগ বুঝে সেই 2 নারীকে খুন করে তাদের মৃতদেহগুলো আধ্যাত্মিক বিয়ের উদ্দেশ্যে বিক্রি করতে চেয়েছিলেন তিনি। এই ঘটনা কিন্তু প্রথমবারই নয়। 2015 সালে একই প্রদেশে এক অবস্থান থেকে 14 জন নারীর মৃতদেহ চুরি করা হয় একই উদ্দেশ্যে। এক জরিপে দেখা গিয়েছিল 2008 থেকে 2010 সালের মাঝে সেখানে তরুণীদের হার ও মৃতদেহের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। পরবর্তী ভিডিও